সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। মানবাধিকার ও বাক স্বাধীনতার বাংলাদেশ গড়ার অঙ্গীকার। বিএনপি জামায়াতের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। মতপার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন দু দলের নেতারা। এটা যার যার চিন্তার মুক্ত চর্চা এবং এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য কল্যাণকর। সম্পর্কটা নতুন করে বাঁক সৃষ্টি হয়নি কোনো। নিজের ভুল যদি নিজে না ধরতে পারি অন্যজন ধরিয়ে দেয়, সেটাকে তো আমরা স্বাগত জানাই। আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু ফিরল বাবা মায়ের কোলে। বগুড়ার ঘটনায় তদন্তে গাফলতি থাকলে ব্যবস্থার আশ্বাস র্যাবের। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। বিচার বিভাগের সুফল পেতে দরকার রাজনৈতিক সংস্কার। রংপুরের শহীদ পরিবারকে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক সহায়তা অযোগ্যদের উপদেষ্টা হিসেবে দায়িত্বে নয় বললেন সার্জিস। পাঠ্য বইয়ে থাকবে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বপূর্ণ স্মৃতিগাথা। শহীদদের নামে উপজেলায় ২২০টির বেশি স্টেডিয়াম স্থাপনের পরিকল্পনা। এবং মালদ্বীপের বিপক্ষে আজ বাংলাদেশের অগ্নি পরীক্ষা। প্রথম ম্যাচের হতাশা ভুলতে চান ক্যাবরেরা। বছরের শেষ ম্যাচে রাঙানোর লক্ষ্য। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ন্যায় বিচার ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার সকালে রাজধানীর প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে বে অফ বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা। এ সময় প্রধান উপদেষ্টা বিদেশি অতিথিদের আহ্বান জানিয়ে বলেন, নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে হবে এখনই। আরও জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজিত সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এক হয়ে কাজ করলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সম্ভব। সম্মেলনে আগত অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মাত্র ১০০ দিন আগে বাংলাদেশে একটি অনন্য রাজনৈতিক উত্থান হয়েছে। ১৬ বছর ধরে দেশ শাসনকারী ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে ছাত্রদের নেতৃত্বে হয়েছে সফল বিপ্লব। It's carried out after the revolution. This was a student-led revolution to bring down a fascist regime which ruled the country for the last 16 years. I welcome our international guest to a freshly emerged country, calling herself New Bangladesh, to highlight the distance it wants to establish from the old Bangladesh. এ সময় জুলাই আন্দোলনের সময় করা স্ট্রিট আর্টগুলো ঘুরে দেখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে ভিডিও বার্তায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। It is a genocide committed by Israel on Palestinians which is most disturbing. The Israel genocide on Palestine is blatantly brutal and inhuman. It is totally unprecedented. সিজিএস এর নির্বাহী পরিচালক বলেন, এবছর এই আয়োজনে যথেষ্ট সহযোগিতা পেলেও বিগত বছরগুলোতে ছিল নানা প্রতিবন্ধকতা। And the potential impact of the ideas will generate. আন্তর্জাতিক এই সম্মেলনে ৮০টিরও বেশি দেশ থেকে ২০০ জনের বেশি আলোচক, ৩০০ জন প্রতিনিধি সহ ৮০০ এর বেশি অংশগ্রহণকারী রয়েছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দেশের রাজনীতিতে ২৫ বছরের মিত্রতা বিএনপি ও জামায়াতের মধ্যে। বিরোধী দলে রাজপথের আন্দোলন থেকে শুরু করে জোটবদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন। বলা চলে সব ক্ষেত্রেই মতানৈক্য ছিল দল দুটি। তবে ৫ অগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দুই দলের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ও নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানের সম্পর্কে ফাটলের বার্তা মেলে। তবে এই মতপার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন নেতারা। আর বিশ্লেষকরা বলছেন যে বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত থাকলেও নিজেদের স্বার্থের সম্পর্ক নষ্ট করবে না
বিএনপি জামায়াত। শাহেদুজ্জামান সাকিবের বিশেষ রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে শুরু হয় নতুন মেরুকরণ। স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালানোর পর রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয় আওয়ামী লীগ হারিয়েছে সামনে আসার নৈতিক অবস্থানও। এমন পরিস্থিতিতে রাজনীতির মাঠে খানিকটা বিপরীতমুখী অবস্থানে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি জামাত। বিভিন্ন সময়ে দুদলের শীর্ষ নেতাদের বক্তব্যে প্রকাশ্য মতবিরোধ দেখা গেছে। আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপি ও জামায়াতের বিপরীতমুখী অবস্থান দুদলের বিরোধকে আরো স্পষ্ট করেছে। দায়িত্বশীল রাজনৈতিক দলেরা তারা এমন এমন কথা বলছেন যেটা আপনার সামগ্রিক ঐক্যের জন্য খুব একটা আপনার উপযোগী নয়। অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। এই গত পরশুদিন আবার ওনারা নির্বাচনের রোড ম্যাপ চেয়ে বসেছে। তবে নেতারা বলছেন বিএনপি জামায়াতের সম্পর্কের কোনো অবনতি ঘটেনি। বিভিন্ন ইস্যুতে মতপার্থক্যকে রাজনৈতিক সৌন্দর্য হিসেবেই দেখছেন তারা। এটা যার যার চিন্তার মুক্ত চর্চা এবং এটি হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। এটা মেনে নেওয়া আমাদের সকলের জন্য কল্যাণকর। বিএনপিও যদি আমাদের কিছু সমালোচনা সঙ্গত কারণে করে, এটার গুরুত্ব আমাদের দেওয়া উচিত। আমরাও যদি কোনো সঙ্গত পয়েন্টে তাদের দৃষ্টি আকর্ষণ করি, আশা করি তারাও সেই গুরুত্ব দেবেন। সম্পর্কটা নতুন করে বাঁক সৃষ্টি হয়নি কোনো। নিজের ভুল যদি নিজে না ধরতে পারি, অন্যজন ধরিয়ে দেয়, সেটাকে তো আমরা স্বাগত জানাই। রাজনীতির মাঠে দুটি দলের আলাদা লক্ষ্য উদ্দেশ্য থাকাটা অস্বাভাবিক নয় বলেও মনে করেন নেতারা। দুই দলের আদর্শ এক নয়, কিন্তু দেশের স্বার্থে স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় আমরা অন্যদের সাথে কাজ করেছি। তাদের চলাচলের পথে বা যাতায়াতের পথে যে স্বাধীনতা, সেটাকে আমরা রুদ্ধ করতে চাইনি। এই জন্যই জামাত ইসলামী যে পথে এগুতে চায়, আমরা তাতে সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টি কোনোটাই এই মুহূর্তে প্রকাশ করার মতো কোনো অবস্থা হয়নি। আর বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক ভিন্নমত থাকলেও নিজেদের স্বার্থেই সম্পর্ক অটুট রাখবে বিএনপি জামাত। বিএনপিরও কিন্তু জামাতের প্রয়োজন, কারণ এই মুহূর্তে এই সরকারের বিরুদ্ধে বিএনপি কিন্তু কঠিন আন্দোলন যাবে না। তারা একটা প্রেশার উপর রাখছে যে তোমরা নির্বাচনটা দেওয়ার ব্যবস্থা করো, কারণ তাদের একটা ভয় আছে। কোন ভয়? ওই যে -2 একটা ভয়, এই ভয়টা আছে তাদের। ফলশ্রুতিতে জামাতকে অনেক দূরেও সরাতে চাচ্ছে না। জাতীয় স্বার্থে মৌলিক ইস্যুগুলোতে বিএনপি জামায়াত এক না থাকলে পতিত আওয়ামী লীগ সুযোগ নেবে বলে মনে করেন বিশ্লেষকরা। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। রাজধানীর আজিমপুরে বাসায় ডাকাতি শেষে 8 মাসের শিশুকে তুলে নেয়ার ঘটনায় তার বাবাকে নজরদারিতে রেখেছে র্যাব। এরই মধ্যে ফাতেমা আক্তার শাপলা নামে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে শিশু আরিশা জান্নাত জাইফাকে। শুক্রবার দিবাগত রাতে আদাবর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এদিকে বগুড়ার ঘটনায় তদন্তে গাফিলতি থাকলে ব্যবস্থার আশ্বাস দিয়েছে র্যাব। শনিবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সাংবাদিকদের জানান, শিশু জাইফার মায়ের সঙ্গে সম্প্রতি সম্পর্ক গড়ে তোলেন অপহরণ চক্রের প্রধান ফাতেমা আক্তার। ঘটনার দিন আজিমপুরে ভুক্তভোগী শিশুটির বাড়িতে প্রবেশ করেন অপহরণকারী ফাতেমা। এ সময় কৌশলে শিশুটিকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। এরপর ফাতেমার 3 জন সহযোগী ওই বাড়িতে প্রবেশ করেন। বাড়িতে থাকা নগদ 1,70,000 টাকা, প্রায় 7 ভরি স্বর্ণালংকার লুট করা হয়। এরপর আরিশা জান্নাতকে অপহরণ করে আনা হয়, রাখা হয় আদাবার নবীনগর হাউজিংয়ে। সেখান থেকে র্যাব শিশুটিকে উদ্ধার করে। বহুল আলোচিত ঢাকার আজিমপুর বাসায় ডাকাতির পর একজন শিশু কন্যাকে অপহরণের পর আমরা র্যাব 10-এর একটা আভিযানিক দল এবং আমাদের র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা দল সম্মিলিতভাবে কাজ করে এবং আজ রাত 1:30টার সময় আমরা এই ভিকটিম 8 মাস বয়সী 24 ঘন্টা পূর্বক উদ্ধার করেছি মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। শনিবার সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি একথা বলেন। জানার বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ইফতেখারুজ্জামান আরও বলেন, বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। গত 16 বছর অবশ্যই
কর্তৃত্ববাদ একটা চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে কর্তৃত্ববাদের মেয়াদে। সর্বক্ষেত্রে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে করায়ত্ত করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি করা হয়েছে। সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচার বিভাগ তার অন্যতম শিকার ও বিচারক সেটা শিকার হয়েছে। আবার বিচারক সেখানে কর্তৃত্ববাদের বিকাশের অনুঘটক হিসেবে ভূমিকা পালন করেছে। জুলাই অগাস্ট অভ্যুত্থানে শহীদদের নামে উপজেলা পর্যায়ে 220টির বেশি স্টেডিয়াম হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় তিনি জানান, পাঠ্য বইয়ের থাকবে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের বীরত্বপূর্ণ স্মৃতিগাথা। 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয় একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। উপজেলা ক্রীড়া সংস্থাগুলোর পুনর্গঠন কার্যক্রম চলমান আছে। ইতিমধ্যে আমাদের কাছে 9টা উপজেলা, 12টা জেলা আর বিভাগীয় কয়েকটা প্রস্তাবনা এসেছে। আমরা সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে, যথাযথ পরীক্ষণের মাধ্যমে সেগুলো পুনর্গঠন করে দেব। রংপুরের শহীদ ও আহতদের পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় সার্জিস বলেন, নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন নিশ্চিত করার না গেলে 24-এর আকাঙ্ক্ষা অর্জিত হবে না। সেই সঙ্গে অযোগ্যদের উপদেষ্টা না করারও দাবি জানান তিনি। পর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন আলম বলেন, আহতদের চিকিৎসা এবং আহত ও নিহতদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার উদ্যোগ নিয়েছে সরকার। আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদী পুনর্বাসন হোক, নির্দিষ্ট সম্মানের ব্যবস্থা করা হোক, পরিবার থেকে অন্তত একজনের যোগ্যতা অনুযায়ী চাকুরির ব্যবস্থা করা হোক, যেই দাবিগুলো আমাদের কাছে আসবে প্রত্যেকটি যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবে। অনেক মানুষকে আমাদেরকে শুধু পুনর্বাসন, শারীরিকভাবে পুনর্বাসন নয়, একেবারে কর্মজীবী জীবনে নিয়ে আসতে হবে এবং সেটার জন্য আমাদের খুব কি বলবো আমি সুচিন্তিতভাবে নানান জায়গায় নানানভাবে তাদেরকে যেন আমরা কাজের ভিতরে নিয়ে আসতে পারি, সেই কাজটিও আমরা শুরু করেছি। বিপ্লবে বাচ্চারা গুলির সামনে জীবন দেয় আর মুরব্বীরা পদ ভাগাভাগিতে মেতে ওঠেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে শিক্ষা অধিকার সংসদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ সহ জাতীয় অর্জনকে একজনের একক অবদান হিসেবে তুলে ধরার অপপ্রয়াস থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অতিরঞ্জিত প্রশংসার ফলে তার প্রতি বিরক্তির উদ্বেগ হয়েছে। তরুণরা শুধু ইতিহাসের পাঠক নয়, এবার তারা ইতিহাস সৃষ্টি করেছেন বলেও মন্তব্য করেন হাসনাত। যারা বুদ্ধিজীবী বা শিক্ষা, যারা একাডেমিশিয়ান, আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে, এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি, প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন, হিস্ট্রিতে অ্যাকুমুলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি এন্ডোর্স করতে পারেন। বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে, দেন হচ্ছে বিপ্লব হবে, চলে যাবে, তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে। বাচ্চারা কি বুঝবে? বাচ্চারা কি পারবে? নো, আপনারা তাদের মতামত দেন, তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায়, তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায়, এই বিষয়গুলোকে একাডেমিক্যালি এন্ডোর্স করেন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম মারা গেছেন। শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে বিচারপতি ফজলুল করিমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। 2010 সালের 4 ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। একই বছরের 30 সেপ্টেম্বর তিনি অবসরে যান। তার মৃত্যুতে আগামীকাল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কাজ বন্ধ থাকবে।
ডেঙ্গুর ডামাডোলে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়া। পরীক্ষায় বেশি টাকা সব হাসপাতালে সুযোগ না থাকায় শনাক্ত হচ্ছে না এসব রোগী। তবে বিএসএমএমইউ এ সেরোটাইপ পরীক্ষায় মিলছে চিকুনগুনিয়া পজিটিভ। একদিনের জ্বরে হাড়ে প্রচন্ড ব্যথায় কুঁকড়ে যাচ্ছেন আক্রান্তরা। দীর্ঘমেয়াদে ভোগান্তিতে পড়ছেন তারা। তবে পরীক্ষায় শনাক্ত না হওয়ায় অধিকাংশ রোগীকেই ভর্তি নিচ্ছে না হাসপাতালগুলো। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মহাখালীর টিএনটি কলোনির আইরিন মাহমুদ কুঁকড়ে গেছেন মাত্র 2 দিনের জ্বরে। 100-এর উপরে ওভার করতেছে আর কি। বলতেছে যে গিরাগাড়ি অনেক ব্যথা, মানে গা তো ব্যথা, গোড়াটোর ব্যথা আছে। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ এলে ভর্তি না করেই ফেরত পাঠানো হয় তাকে। তবে প্রচণ্ড ব্যথায় হাঁটতে হচ্ছে অন্যের সাহায্য নিয়ে। একইভাবে জ্বরের সঙ্গে প্রচণ্ড ব্যথায় আক্রান্ত কড়াইল এলাকার এমদাদ সহ আরও অনেকেই। সবার NS1 টেস্টে ডেঙ্গু নেগেটিভ। মাথা দানান ব্যথা, শরীরে দুঃখ হয়, কিন্তু কাইলান বুমিয়ে শরীর ব্যথা। হঠাৎ করে আপনার শরীরে ব্যথা আসছে, তারপরে জ্বর আসা পড়ছে। ডেঙ্গু পজিটিভ না হওয়ায় এসব রোগীকে চিকিৎসকরা ভর্তি রাখছেন না হাসপাতালে। উপসর্গ অনুসারে প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে রোগীদের। ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়াটা হচ্ছে কিন্তু আমাদের যে RT-PCR করতে দিতে পারছি না আমরা, যেহেতু তার জন্য ওটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ রোগীটা খরচের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে CBCটা একটু রিপিট করলে আমরা বুঝি যে এটা হয়তো ডেঙ্গু না, হয়তো আরেকটা ভাইরাল ফিভার বা চিকুনগুনিয়া তার হয়েছে, এটা বোঝা যায়। তবে প্রশ্ন থেকেই যায়, কেন এই দুর্বিষহ ব্যথা আর কোন রোগেই বা আক্রান্ত তারা? এ প্রশ্নের উত্তর খুঁজতে আমরা যাই বিএসএমএমইউ হাসপাতালে। ডিএনসিসি হাসপাতালের মতো একই উপসর্গ নিয়ে অপেক্ষায় রোগীরা। ভাইরোলজি বিভাগের সেরোটাইপ পরীক্ষায় চিকুনগুনিয়া পজিটিভ আসে তাদের। ডেঙ্গুর সাথে পাল্লা দিয়ে নীরবে বাড়ছে চিকুনগুনিয়া। তবে এডিস মশাবাহিত এই রোগটি নিয়ে চিকিৎসকদের আরও সচেতন হবার তাগিদ বিশেষজ্ঞদের। তো এটা একটা আপনার নিশ্চিতকরণ পরীক্ষা, সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায় যে বর্তমানে যে ডেঙ্গু আউটব্রেক চলছিল গত কয়েক মাস ধরে, সেটার সাথে এখন নতুনভাবে আমাদের মধ্যে চিকুনগুনিয়া সংক্রমণও আমাদের রোগীদের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিছু ওষুধে জ্বর কমলেও দীর্ঘমেয়াদে ব্যথা থাকে চিকুনগুনিয়ার, তৈরি হয় নানা জটিলতা। চিকুনগুনিয়া জ্বরে দেখা যাচ্ছে যে জ্বর প্রচণ্ড হয়, কিন্তু ব্যথাটা হয় গিরা ফুলে যায়, এবং র্যাশটা সাধারণত জ্বরের কারো সাথেই উঠে, কারো 1-2 দিন পরেই দেখা যাচ্ছে র্যাশ উঠে গেছে, এবং বেশ চুলকানি হয় কারো ক্ষেত্রে। অন্যান্য উপসর্গও আছে। ডেঙ্গিতে যেমন প্ল্যাটেলেট কাউন্ট খুব শার্প ফল করে, অনেক কমে, কিন্তু চিকুনগুনিয়ার পেশেন্টদের অত প্ল্যাটেলেট কমে না। RT-PCR পরীক্ষা ছাড়া চিকুনগুনিয়া নির্ণয় করা সম্ভব নয়। সহজে শনাক্ত করতে না পারায় জানা যাচ্ছে না আক্রান্তের প্রকৃত সংখ্যাও। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। আমনের ভরা মৌসুমেও কুষ্টিয়ার চালের বাজারে কমেনি অস্থিরতা। নেই সরকারের চাল আমদানির উপর শুল্ক ছাড়ের প্রভাবও, বরং চালের দাম কমার বদলে প্রকার ভেদে মিল গেটে বেড়েছে কেজি প্রতি 2 থেকে 3 টাকা। আমনের ভরা মৌসুমেও চালের দাম না কমাকে মিল মালিকদের কারসাজি বলছেন ভোক্তারা। তবে মিল মালিকদের দাবি, ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমনের ভরা মৌসুমেও স্বস্তি ফেরেনি কুষ্টিয়ার চালের বাজারে। বিগত বছরগুলোতে ভরা মৌসুমে চালের দাম কমলেও এবছর তা একেবারেই ব্যতিক্রম। প্রকারভেদে কেজিতে চালের দাম বেড়েছে 2 থেকে 3 টাকা। দাম নিয়ন্ত্রণে চাল আমদানির উপর সরকারের শুল্ক ছাড়ের 1 মাস পেরিয়ে গেলেও তারও কোনো প্রভাব পড়েনি বাজারে। কুষ্টিয়ার বাজারগুলোতে সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 70 থেকে 71 টাকা কেজি দরে। কাজললতা চাল বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকা কেজি। আর মোটা আটাশ চাল বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা বলছেন, মিলগেট থেকে বেশি দামে চাল কিনতে হচ্ছে বলেই বিক্রি করছেন বেশি দামে। আমদানিকৃত চাল বাজারে না আসলে কমবে না চালের দাম। সরকার যদি ভারত বা অন্য দেশ থেকে চাউল যদি এই মুহূর্তে আমদানি না করে, চাউলের দাম কোনো রকমই কমার সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। ধানের দাম বেশি হওয়ার কারণে মিলারই চালের দামটা, পুরাতন ধানের চালটা কমাচ্ছে না, যার ফলে মার্কেটেও কমছে না। এদিকে দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বেকায়দায় পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। সাধারণ মানুষ আমরা কিনতেই পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই সরকারের কাছে দাবি এই সিন্ডিকেটটা ভাঙুক। নতুন ধান উঠছে, তা তো সম্ভব হয় না কোনার। এখন মন্দির করছে বাজার ঠিক আছে, ওনারা বাড়ায় গেলে পরে আবার সে একই রকম সিন্ডিকেট শুরু হয়ে যায়।
তবে মিল মালিকদের দাবি, ধানের দাম অনুসারে কমই রয়েছে চালের দাম। ধানের দাম কমলেই আরও কমবে চালের দাম। আমরা এখন বেচতেছি ধরেন আপনার 68 টাকা কেজি 1 নম্বরটা, 2 নম্বরটা বেচছি আমরা 64 টাকা কেজি। আমাদের যেটা সিঁড়িভাগ আছে সেটা আমরা 64 টাকা কেজি বিক্রি করতেছি। চালে মিলালাদের কাছে কোনো সিন্ডিকেট নেই, কোনো ব্যবসার কোনো মিলালার সাথে কোনো মিলালা যোগাযোগ করে চাল বিক্রিও করে না বা বাজার বাড়ান কমানো করে না। এটা ধানের বাজার বাড়তি কমের সাথেই বাজার নিয়ন্ত্রণ থাকে। চালের বাজারের এমন অস্থিরতা নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কার্যকরী ভূমিকা পালনের তাগিদ সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।